যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা। আমরা বারংবার বলছি, এটা ইচ্ছাকৃতভাবেই বলছে। এই কথাগুলো তারা তুলে ধরেছিল শুনানির সময় সর্বোচ্চ আদালত, কিন্তু তাতে ধ্যান দেয়নি সর্বোচ্চ আদালত। অর্থাৎ আবারও রিপিটেশন হয়েছে। এতে আমরা কোনো রকমই উদ্বিগ্ন নয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়া হয়, সেটাই কিন্তু মান্যতা পেয়েছে। অর্থাৎ 309 ধারায় মান্যতা পেয়েছে। 309 ধারায় মান্যতা পাওয়ার পরেও ডিএটা দিচ্ছে না। আমরা কিন্তু চাকরিতে নিয়োগ নেওয়ার ইচ্ছা প্রকাশ করি, পরীক্ষা দিই, তারপরে পাশ করলে চাকরি হয়। এবার তারপরে যদি বলে যে আমার কাছে পয়সা নেই, আমি দিতে পারবো না, সেটা কেন শুনবো? কাছে কপি আছে তো। আমরা যে বিভ্রান্তিগুলো করেছে আমাদের একদম নখদর্পণে, আমরা সেগুলো প্রমাণ করে দেব। স্যার, একেবারেই এই যে ডিএ মামলা হলফনামা জমা দেওয়ার শেষ তারিখে একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা জমা দেওয়া হলো, এবং সেখানে স্পষ্টত বলা রয়েছে যে দেশের অন্তত 12টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয় না। কি বলবেন? আপনারা তো একবারও বলেনি যে কেন্দ্রীয় হারে আপনাদের মহার্ঘ ভাতা লাগবে, তারপরেও আবারও এই প্রসঙ্গ উঠছে। বারবার ওই একটা কথাই বলে যাচ্ছে যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা। আমরা বারংবার বলছি, এটা ইচ্ছাকৃতভাবেই বলছে বিভ্রান্ত করার জন্য। আমরা বলেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা একমাত্র অধিকার আছে এই যে মানে কেন্দ্রীয় লেবার ব্যুরো দ্বারা নিয়ন্ত্রিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস, এই নামেই একটা সংস্থা আছে। তারা দেশের বিভিন্ন রাজ্যে এই মূল্যবৃদ্ধির তালিকা সংগ্রহ করে যে মুদ্রাস্ফীতি ঘটে সেই পরিপ্রেক্ষিতে তারা একটা পার্সেন্টেজ নির্ণয় করে, এবং কেন্দ্রীয় সরকার দেশের যে কেন্দ্র, তো কেন্দ্রীয় তো একটা সরকার আছে, সেই সরকার তাদের কর্মচারীদের এই যে রেশিওগুলো বছরে দুবার, মানে ডিএ হিসাবে, অর্থাৎ ডিয়ারনেস রিলিফ বলুন, ডিয়ারনেস অ্যালাউন্স বলুন, ডিয়ারনেস রিলিফটা সে অবসরপ্রাপ্ত কর্মচারী এরা পায়, তাদের 2 কিস্তি দিয়ে দেয়। আমরা তো সেটাই দাবি করেছি। আমরা তো কেন্দ্র তো নিজেরা এটা ইমপ্লিমেন্ট করে, তারপরে অন্যান্য স্টেটগুলো করে, আমাদের বামফ্রন্টও সরকারও করত। আর সেই কারণে আবার বলছে যে কেন্দ্রীয় হারে 12টা রাজ্য, এটাও মিথ্যে বার্তা দিয়েছে। আমি সেটা বলেছি, কারণ মিথ্যে বার্তা দিয়েছে বলছি যে তারা বলছে কেন্দ্র যেহেতু 55 পায়, সেহেতু যে সকল রাজ্যগুলো 55 পাচ্ছে না, সেরকম 12টা রাজ্য তারা তুলে ধরেছে। আমি 12টা রাজ্যের মধ্যে বলছি যে দেখুন, যেটা হচ্ছে ছত্তিশগড় 53 পাচ্ছে, 2 কিস্তি বাকি, তাদেরকে ঢুকিয়েছে, মানে কেন্দ্রীয় হারে পাচ্ছে না সব থেকে। তারপরে কর্ণাটকও 42.50 তাদেরকে ঢুকিয়েছে। মণিপুর, মেঘালয় 49, মণিপুর 39, এই ধরনের রাজ্যগুলোকেও ঢুকিয়েছে। তারা একদম কেন্দ্রীয় হারটা, অর্থাৎ এআইসিপিআই হারটাতে দিচ্ছে, কিন্তু 1 থেকে 2 কিস্তি দিয়ে তাদের বাকি থাকছে, তাদেরকেও ঢুকিয়ে দিয়েছে। কিন্তু কেরালা 15% দেখিয়েছে। কেরালাতেও কিন্তু মানে 10 বছর, মানে 5 বছর অন্তর বেতন কমিশন হয়। ত্রিপুরা দেখিয়েছে। ত্রিপুরা, আরে বা এটা তো লজ্জাজনক ব্যাপার। এই রাজ্যের ত্রিপুরা তো বিজেপি শাসিত শুধু নয়, আমাদের একদম গায়ে লাগানো। ত্রিপুরাতে তো 33% দিচ্ছে, তাহলে এই রাজ্য কেন 18 দিচ্ছে সেটা তো বলছে না। অর্থাৎ একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে আমরা বলেছি কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই কথাগুলো তারা তুলে ধরেছিল শুনানির সময় সর্বোচ্চ আদালত, কিন্তু তাতে ধ্যান দেয়নি সর্বোচ্চ আদালত। অর্থাৎ আবারও রিপিটেশন হয়েছে। এতে আমরা কোনো রকমই উদ্বিগ্ন নয়।
আমরা এই পরিপ্রেক্ষিতে যে কেন্দ্রীয় হারে যে ডিএটা দেওয়া হতো বামফ্রন্ট সরকারের আমলে, তার অর্ডার পর্যন্ত আমাদের কাছে আছে। এবং আরও একটা বলি, তারা এই কথাটা বলেনি যে আজকে 55% ষষ্ঠ বেতন কমিশনে দিল্লি চেন্নাইয়ের কর্মচারীরা পাচ্ছে আর আমরা 18% পাচ্ছি, সেই বার্তাটা দেয়নি। তাহলে তাহলে এবং ষষ্ঠ বেতন আরও একটা বলছি যে যেটা ষষ্ঠ বেতন কমিশনের পরিসংখ্যানটা তুলে ধরেছে, আমরা তো এটাও বলতে চাই যে আমাদের মামলা তো পঞ্চম বেতন কমিশনের, ষষ্ঠ বেতন কমিশনের পরিসংখ্যান কেন তুললো? পঞ্চম বেতন কমিশনের তখন কেন্দ্রীয় হারে কত ডিএ দিয়েছিল সেটা কেন বললো না? আমাদের একদিকে লাভই হয়েছে। কী লাভ হয়েছে? যে তারা অর্থাৎ সরকারি ষষ্ঠ বেতন কমিশনের কথা তুলে এনেছে যে তারা তো মানে ডিএ দিচ্ছে কেন্দ্রীয় হারে। কারা কারা ডিএ দিচ্ছে? মাত্র 12টা যদি হয়, 27টা তো রাজ্য, 27টা রাজ্য, বাকিগুলো তো দিচ্ছে, সেগুলো তো তুলে আনতে পারেনি। আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলও তো আরও 7টা আছে, তারা তো একদম 55% ডিএ পাচ্ছে, তাদের কথাও কিন্তু বলেনি। এই হচ্ছে সরকারের চরিত্র। আচ্ছা, তাদের যে সেই হলফনামা লিখিত যে জমা দিয়েছেন তারা, সেখানে তারা বলেছেন যে সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা 309 অনুযায়ী প্রত্যেক রাজ্যেরই অধিকার রয়েছে নিজেদের কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি নির্ধারণ করার। অবশ্যই আছে, অবশ্যই কেন্দ্রীয় হারে দিতে হবে, এটা তো অবশ্যই আছে। না, কেন্দ্রীয় হার তো আমরা বলিনি, ওখানে তো রোপাতে বলেছে সরকার, আর রিপোর্টে বলেছে যারা মানে মাফ করবেন, যেটা হচ্ছে বেতন কমিশনের যে চেয়ারম্যান, সে বলেছে যে অধিকাংশ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে তাদের কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা দিয়ে থাকে। আমরা সুপারিশ করছি যাতে এই রাজ্যের কর্মচারীদেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়া হয়। সেটাই কিন্তু মান্যতা পেয়েছে, অর্থাৎ 309 ধারায় মান্যতা পেয়েছে। 309 ধারায় মান্যতা পাওয়ার পরেও ডিএটা দিচ্ছে না। আর্থিক সামর্থ্য অনুযায়ী রাজ্য সরকার ডিএ দিচ্ছে আপনাদের, তা আপনাদের বঞ্চিত করছেন না। সেটা তো বললে হবে না। আমরা যখন নিয়োগ পাই, কতগুলো তো ক্রাইটেরিয়া থাকে নিয়োগের, তো কতগুলো আমাদের যেমন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলেই আমাদের নিয়োগ হয়, এবং সেই নিয়োগ হওয়ার আগে যখন অ্যাডভার্টাইজমেন্ট বার হয় তখন আমাদের বেতন কত সেখানে লেখা থাকে, কিভাবে ভাতাগুলো দেবে, কোন কোন ভাতাগুলো দেবে সেগুলো লেখা থাকে। সেই সব ইনফরমেশন জানার পরই আমরা কিন্তু চাকরিতে নিয়োগ নেওয়ার ইচ্ছা প্রকাশ করি, পরীক্ষা দিই, তারপরে পাশ করলে চাকরি হয়। এবার তারপরে যদি বলে যে আমার কাছে পয়সা নেই, আমি দিতে পারবো না, সেটা কেন শুনবো? আমার আপনার সকলের বাড়িতে কম বেশি পরিচারিকা থাকে। তা এখন আমার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ে, তাহলে আমি কি করব? তাকে যদি 2000 টাকা বা 1000 টাকা দিই, সেখানে আমরা বলবো যে আমার আর্থিক অবস্থা ভালো নয়, তবে ভাই তুমি 500 টাকা নাও, বা 2000 টাকার জায়গায় 1000 টাকা নাও। হয় না, কারণ চুক্তি করেই তাকে নিয়োগ করেছি। যদি অসমর্থ হয় তাহলে তাকে বলে কয়ে ছাড়িয়ে দিতে হবে। সেটা তো এইসব ক্ষেত্রে হয়, কিন্তু সরকারি ক্ষেত্রে তো আমি দিতে পারছি না, তুমি চলে যাও, সেটা তো পারে না। কি পারছে হচ্ছে 5 লক্ষেরও অধিক সরকারি পদকে শূন্য রেখে দিয়েছে। তো সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? নিয়োগ করছে না। যারা চাকরিরত হচ্ছে তাদের তাড়িয়ে দিতে পারছে না, সেটা সংবিধান বিরোধী হবে, সরকার পারে না কোনো সময়ও। তাহলে কি করতে পারে? যখন রিটায়ার করে অবসর নিয়ে তারা চলে যাচ্ছে, সেই জায়গাগুলো ফাঁকা রেখে দিচ্ছে সরকার, সেখান থেকে আয় করছে। কারণ একজনকে বেতন, পেনশন, বিভিন্ন ভাতা দিতে গেলে যে টাকাটা খরচা হয় সেটা তো তহবিলে ঢুকে যাচ্ছে। এই যে 5.5 লক্ষ টাকা, 5.5 লক্ষ কর্মচারী পদ শূন্য রয়েছে, সেগুলোতে নিয়োগ করছে না কেন? আচ্ছা, এই ক্ষেত্রে আরও একটি প্রসঙ্গ যেটা উল্লেখিত রয়েছে সেই লিখিত নোটে, যে সকল রাজ্যের রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স নিয়মে সিপিআই এর উল্লেখ রয়েছে, তাদের মধ্যেও ডিএর হারের বৈষম্য রয়েছে। সেক্ষেত্রেও 4টি রাজ্যের উদাহরণ দিয়েছেন, ছত্তিশগড়, মেঘালয়, হিমাচল এবং সিকিম।
কি বলছেন? সেটা তো দেখেছি আমরা, সেটা তো দেখেছি। তা বৈষম্য মানে কি? ওই যে তারা এক কিস্তি দু কিস্তি কম পাচ্ছে, তারা দেবে বলেছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেওয়ার কথা বলেও বৈষম্য বলতে এক কিস্তি দিয়ে বাকি রেখেছে। তাতে এমন কোনো যায় আসে না। আমাদেরও বামফ্রন্ট সরকার এইভাবে বাকি রাখতো, দু কিস্তি তিন কিস্তি বাকি রাখতো, কিন্তু তারা সমতা আনতো। এবং আমরা এটাও প্রমাণ করে দিয়েছি যে 2010 সালে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার সময় আমাদের 35% দিয়েছিল, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও 35% দিয়েছিল। তারপরে যখন 12 সালে যখন এসে দিয়ে দেওয়া শুরু করে, তখন সেটা মানে মানে দেখা যায় যে 20, 40, 60 এরকম মানে এরকমভাবে বঞ্চনা তৈরি হয়। অর্থাৎ আমরা যখন 75%, তখন কেন্দ্রীয় সরকার এমনকি দিল্লি চেন্নাই তারা 125। তাহলে এটাকেই বলা হয় মানে বঞ্চনা। আর ওইটা বৈষম্য বলতে এক কিস্তি বড়জোর দু কিস্তি দিয়ে পিছিয়ে রয়েছে। সেটা করুক, আমাদের এআইসিপিআই মেনে দিক, এবং তারা যখন আবার ডিএটা ঘোষণা করবে বকেয়া দেবে। যদি 6 মাস পরে দেয় 6 মাস তারা বকেয়া পাবে। এটা কোনো বৈষম্য হলো? এটা কোনো বৈষম্য হলো? বিভ্রান্তি করার চেষ্টা, যে রাজ্য সরকার কোর্টকে বিভ্রান্ত একদম কোর্টকে বিভ্রান্ত করছে, সেটা আমরা এবার প্রমাণ করে দেবো। আমাদের কাছে কপি আছে তো। আমরা যে যে বিভ্রান্তিগুলো করেছে আমাদের একদম নখদর্পণে আমরা সেগুলো প্রমাণ করে দেবো। স্যার একেবারেই শেষ প্রশ্ন, আপনাদের তো একেবারে লিখিত যে হলফনামা সেটা তৈরি ছিল, আপনারা বিভিন্ন ক্ষেত্রে জানিয়েছিলেন, এর পরবর্তীতে কোনো পরিবর্তন করতে? অবশ্যই দেখো ব্যাপারটা কি, এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি গতকালই যাওয়ার কথা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য গতকাল যেতে পারিনি। আজকে আমাদের যে মাননীয় আইনজীবী ফিরদৌস শামীম বলেছে যে আপনারা আসুন, আজকে আমরা যাচ্ছি। যেগুলো আমাদের কাছ থেকে জানতে চাইবে এবং যে সকল অর্ডারগুলো আছে সবগুলো নিয়েই আজকে চেম্বারে যাচ্ছি, এবং সেই ইনফরমেশনগুলো দিয়ে দেব। কিছুটা অ্যাডিশন অল্টারনেশন করতে হবে, করলে পরেও আমাদের রোববার পর্যন্ত সময় আছে। রোববার পর্যন্ত যাবে না বলেছে, শুক্রবার দিনই জমা দিয়ে দেওয়া হবে। এই